প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে ইউসিবি টু দ্য পয়েন্ট দেখবার জন্য। দর্শক, নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকি। চলছে প্রস্তুতি, প্রতিশ্রুতি তো আছেই। কি হচ্ছে নির্বাচনের মাঠে এবং জনগণের মনে? একটা মেন্টাল ম্যাথ আছে, অনেকেই ভাবছে এখন আসলে কোন দল ক্ষমতায় আসবে, সেই নিয়ে জল্পনা কল্পনা তো আমাদের মধ্যেও আছে। জনগণ আসলে কি ভাবছে সেইগুলো নিয়ে আমরা প্রশ্ন করতে চাই, উত্তর জানতে চাই, এবং নির্বাচন আসলে সেই ফলাফল তো আমাদের জন্য আছে। আমাদের সাথে আজ স্টুডিওতে কথা বলার জন্য দুজন অতিথি আছেন ডাক্তার ওয়াজেদ খান, সম্পাদক সাপ্তাহিক বাংলাদেশ এবং রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন সৈয়দ নাসির, ব্যবস্থাপনা পরিচালক, এক্সক্লুসিভ ক্যান লিমিটেড, পরিচালক প্লাস্টিক অ্যাসোসিয়েশন বাংলাদেশ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। সৈয়দ নাসিরকে দিয়ে শুরু করতে চাই। জল্পনা কল্পনার কথা বলছিলাম, সবচেয়ে বড় দল বিএনপি এবং জামায়াতে ইসলামীর যে জোট সেটি মাঠে আছে, কিন্তু নির্বাচনের মাত্র ৩ দিন আগে আজ আমি নিউজ পেপারে একটি নিউজ দেখতে পেলাম যে কয়েকজন কর্মজীবী নারী জামায়াতের আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে রেড করেছেন আদালতে। কারণ হচ্ছে উনি যে আসলে বক্তব্যগুলো দিচ্ছেন, একটি বক্তব্য আপনি নিশ্চয়ই শুনে থাকবেন, রেপ নিয়ে আসলে তিনি যে সংজ্ঞা দিলেন, আপনার কাছে আসলে এটি কি মনে হয়? এটি নিয়ে বিতর্কের তৈরি হচ্ছে এবং তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে শুরু করে ভোটের কিছুদিন আগে মাত্র এইসব নিয়ে বিতর্ক কতটা যৌক্তিক? না, ধন্যবাদ আপনাকে। তবে আমি মনে করি এগুলা পার্ট অফ দ্য ইলেকশন। এই যে যে জামাতের আমিরের বিরুদ্ধে যে নারীদের অভিযোগ, হ্যাক হওয়া, এগুলো সব পার্ট অফ দ্য ইলেকশন, এবং বরঞ্চ এগুলো ইলেকশনকে আরও অনেক বেশি গ্ল্যামারাস করবে, উজ্জীবিত করছে, এবং এগুলো দিস পার্ট। তো সো ইট ইজ নট ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিএনপি জিতবে না জামাত জিতবে, সেটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট না এই মুহূর্তে। ইম্পর্টেন্ট হচ্ছে একটা অংশগ্রহণমূলক নির্বাচন, একটা ইম্প্যাক্টফুল, একটা স্বতঃস্ফূর্ত, একটা আনন্দমুখর নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। এই 5টা সূচককে যদি আনি, সেই নির্বাচনটা যদি এই সরকার করে দিতে পারে, আমি মনে করব বিগত সরকারের অনেক ব্যর্থতা চাপা পড়ে যাবে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর ইলেকশন, সফল ইলেকশনের কারণে। বাংলাদেশ, আপনি জানেন যে ইউক্রেন আক্রান্ত হয়েছে রাশিয়া দ্বারা, নেইবারিং কান্ট্রি, তাই না? আচ্ছা, আমেরিকা খেয়ে ফেলতে চাচ্ছে ভেনেজুয়েলা এবং গ্রিনল্যান্ডকে, তাই না? তো আমরাও কিন্তু একটি এমন পার্শ্ববর্তী দেশের প্রতিবেশী হিসেবে আছি যে, সুতরাং এই দেশে একটি সুন্দর ইলেকশন হোক, জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, এর কোনো ভালো বিকল্প নেই। নিশ্চয়ই। আমরা একটু ডাক্তার ওয়াজেদ খানের কাছে শুনি, আপনার কাছে আসলে কি মনে হয়, নির্বাচনটা বেশি গুরুত্বপূর্ণ নাকি ক্ষমতায় কারা আসবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা বেশি গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। নির্বাচনটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যারা নির্বাচিত হবেন সেটাও গুরুত্বপূর্ণ। কারণ দিন শেষে এই রাজনীতিবিদরাই রাষ্ট্র পরিচালনা করবে। এই দলগুলো, এই দলের যারা সংসদ সদস্য হবেন তারাই পরবর্তী 5 বছরের জন্য বাংলাদেশ পরিচালনা করবেন। কাজেই এই নির্বাচন, যেমন ভাই বললেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হওয়া উচিত। দেশের বাইরে জনগণের কাছে প্রতিটি স্টেক হোল্ডার যারা আছে এই নির্বাচনকে কেন্দ্র করে সবার নিকট একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। নির্বাচনে কোনো ধরনের কৌশল, কোনো ধরনের নির্বাচন প্রকৌশল বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এগুলো থেকে দূরে থাকতে হবে, এবং এই নির্বাচনকে একটা নিরাপদ দিন হিসাবে, নির্বাচনের দিনকে যারা মানুষ উৎসব মুখর হিসাবে, যেটা প্রধান উপদেষ্টা বলে আসতেন, সেটা হতে হবে। কিন্তু পারিপার্শ্বিক যে অবস্থা আজ পর্যন্ত, আমাদের দেশের যে অবস্থা, বিভিন্ন নির্বাচনী এলাকা, বিভিন্ন শহর, এমনকি ঢাকা শহর, প্রত্যেক জায়গায় কোথাও না কোথাও সংঘর্ষ, সংঘাত হচ্ছে। তো আমরা আশা করব আগামী 3 দিনের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। আজকে সেনাবাহিনী মাঠে নেমেছে এবং নির্বাচনের পরেও আরও 72 ঘন্টা বা ততোধিক সময় তারা ফিল্ডে থাকবে। এই সময়ের ভেতর এই নির্বাচন যাতে কোনোভাবে অন্য দিকে মোড় না নেয়। এখন একদম। এবং জামায়াতের নারী বিষয়ক এসব বক্তব্য নিয়ে আপনি কি বলতে চান? শুনেন, এটি ভোটের উপর কেমন প্রভাব না ফেলবে? আমি এটা বুঝি না। জামায়াত একটি দল, তাদের নিজস্ব ইস্তেহার আছে, এজেন্ডা আছে। তারা তাদের দলে নারী আমির করবে কি করবে না, এটা তাদের উপর। আমরা অন্যান্য দল দেখি, আপনি আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগের তাদের পরিবারের সদস্য ছাড়া কেউ কি প্রেসিডেন্ট হয়েছে? না নারী না পুরুষ, বাইরের কেউ হতে পারে নাই। বিএনপিতেও একই,
নারী বা পুরুষ এখানে বিষয় না, ওই দলের ভিতর না অন্য আমিরের কারো- ব্যাপারটি বাদ দিলেও আরো কিন্তু নানান কথা তারা তাদের বলছেন। এখানে 294 জনের কমিটিতে 43 জন বা এরকম 100 জনের মধ্যে 43 জন নারী মজলিসে শোরায়, তারাই বলেছে নারী নেত্রী। যেখানে আমরা এটা নিয়ে কেন কনসার্ন আমি বুঝি না। তাদের আজকে দেখেন কনসার্ন কোন কারণে আমি আপনাকে বলি, নারী নেত্রী একজন বলেছেন যে নারীরা ক্ষমতায় আসবে না, এটি মেনে নিয়েই তারা জামায়াতের রাজনীতি করছে। যে দেশের 51% ভোটার নারী, সেখানে একটি দলের নারী নেতৃত্ব কখনো ক্ষমতায় আসবে না, সেটি নিয়ে মেনে নিয়ে আপনি রাজনীতি করছেন, এটি কি আসলে যৌক্তিক? বিষয়টা এরকম না। তারা নারী নেতৃত্বের অধীনে সরকারে ছিল 2001-এ। বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, সেখানে জামাতের 2 জন মন্ত্রী ছিল, তারা তাদের কোয়ালিশন ছিল, গভর্নমেন্টের অংশ ছিল, এবং তারা কোনো নারী নেতৃত্বকে অপোজ করেনি, কখনোই করেনি। এখন ভবিষ্যতে তারা করবে কি করবে না, তাদের নেতৃত্ব উঠে আসবে। আপনি দেখেন বাংলাদেশে কালকে ঢাকায় একটা আমি জামাতের সমর্থক না বা তাদের কোনো ডিপেন্ড করার জন্য, কালকে বাংলাদেশে যে একটা মিছিল করেছে মহিলারা, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই ধরনের মিছিল হয়নি। জি নিশ্চয়ই, এবং অন্য কর্মজীবী নারীরা কিন্তু অভিযোগও করেছে জামায়াতের আমিরের বিরুদ্ধে, প্রার্থিতা বাতিল করার জন্য অভিযোগ করেছে যে নারীদের ব্যাপারে এরকম অশোভন মন্তব্য কোনো একটি দলের প্রধান নেতা করতে পারেন না। না না, এগুলো ধরেন, এবং তিনি বলেছেন অবৈধ সম্পর্ক মানে রেপ, দুজন মানুষ যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক করে সেটাকে রেপ বলে, এবং এক্সট্রা ম্যারিটাল। এগুলো প্রশ্ন জামাতের লোকজনকে যদি আপনারা করেন বেটার। আপনারা সাধারণ জনগণ হিসেবে কি মনে আমরা করছেন? সাধারণ জনগণ হিসেবে মনে করি প্রত্যেক দলেরই একটা এজেন্ডা আছে, হ্যাঁ, তারা তাদের নীতি অনুসরণ করবে। একটি দল চাইলে রেপের সংজ্ঞা পাল্টে ফেলতে পারে। রেপের সংজ্ঞা পাল্টাই নাই কোথাও। এগুলো ইলেকশন, হিরো আলম তো এই দেশে ইলেকশন করছে। এখন কোন হিরো আলম আর জামায়াতের আমির তো এক হলো না। কোন মহিলা জামাতের আমিরের বিরুদ্ধে করেছে, কোর্টে গিয়েছে, এটা কোনো ম্যাটার করে না। ওকে, আমরা একটু সৈয়দ নাসিরের কাছে শুনি। আসলেই কি এই যে ম্যারিটাল রেপ বলতে কিছু নেই? জামায়াতের আমির বলেছে একটি বিবাহিত সম্পর্কে থাকলে আসলে সেখানে রেপ কিসের হয়? আপনি কথা বলি, এটা লিগ্যাল 3 দিন আছে মাত্র ইলেকশনের। আপনার এই কথাগুলো যে উপস্থাপক হিসেবে আমিও পজিটিভলি নিচ্ছি না, কারণ এটা একটা দলের বিরুদ্ধে যাচ্ছে। এবং আমি জামাতের সাথে একমত না, আপনি একমত না, কিন্তু বিফোর ইলেকশন ইট ইজ এ প্ল্যাটফর্ম ফর কমন। আমি প্রশ্ন করতে পারবো না? না, প্রশ্ন তুলতে পারবেন, কিন্তু প্রশ্নটি ক্রমাগত চলছে। আমরা মনে করি কি, আপনাদের কাছে আমাদের আবেদন হচ্ছে কি, কতগুলো দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। জামাত তার ইস্তেহারে বলেছে তারা কখনোই নারীকে প্রধানমন্ত্রীর আসনে বসাবে না, এটা তারা ডিক্লেয়ার বলেছে। ওদের বলেছে, এই যে ইয়ার সাথে আল জাজিরার সাক্ষাৎকারে ডক্টর শফিকুর রহমান বলেছে যে তারা নারী নেতৃত্বে, প্রধানমন্ত্রী নারী নেতৃত্ব। আমি কিন্তু সেই কথাটা থেকে সরে গিয়ে আরেকটি কথা বলেছি, আপনি সেটা হ্যাঁ, সেটাও শুনেছি। এখন আমরা একটা কথা বলি, এই ঠিক নির্বাচনের পূর্ব মুহূর্তে বাংলাদেশে 3টি বড় দল বা 4টি বড় দল ছিল, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী। তার মধ্যে অলরেডি 2টি দল কিন্তু ছিটকে পড়ে গেছে নানাবিধ কারণে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, শুরুতেই সেটা বলছিলাম যে বর্তমানে এই যে নির্বাচন, আমরা যদি দেশের, এই যে বললাম যে আমেরিকা ভেনিজুয়েলা খেয়ে ফেলতেছে, জি, রাশিয়া ইউক্রেন খেয়ে ফেলছে। জি, আমি আমার কথাটা শেষ করি, আমরা অন্য বিষয়ে সরে যাচ্ছি। আপনি বলছেন যে আমি পজিটিভলি কথা বলছি না, জামায়াতের বিপক্ষে আমি কথা বলছি, কিন্তু যে জায়গায় আমি আপনাকে শুধু প্রশ্ন করছিলাম, তাহলে আপনি কি আসলে জামায়াতের পক্ষে কথা বলছেন? আমরা তো পক্ষে কথা বলার জন্য এখানে আসি। আপনাদের সাথে আছি চ্যানেলের সকল ডিজিটাল প্ল্যাটফর্মে, অনলাইনের যে কোনো মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। জি নিশ্চয়ই। এখন অনুষ্ঠান চলছে? জি চলছে, আপনি বলুন। সেটা হচ্ছে, আপনিও যেমন প্রশ্ন তুলতে পারেন, আমিও প্রশ্ন তুলতে পারি। না, আপনি উত্তর দেওয়ার জন্য এসেছেন। আমরা উত্তর দেওয়ার জন্য এসেছি, কিন্তু আমাদের একটা প্রশ্ন হচ্ছে কি, আমরা জামাতকে ডিফেন্ড করতে এসেছি। উনি বলেছেন এই কোশ্চেনগুলো জামাতকে করলে সবচেয়ে ভালো হতো, কিন্তু আমরা জামায়াত কারা আমাকে একটু বলুন তো। জামায়াত কারা, আমার মনে হয় তাদেরকে আপনি প্রশ্ন করতে পারবেন। আর জামায়াত কারা, তারা তো এখন রাজনীতির ময়দানে আছে, তারা এবং আমার গতকালও জানেন একজন গেস্ট ছিল, সবাই বলে যে যারা জামায়াত তারা আসলে স্বীকার করতে পারে না, তারা ট্রমাটাইজড। এই ইনফরমেশনটা আমি পেয়েছি, আমার গতকালের শোটি দেখলে আপনি বুঝতে পারবেন। তাহলে ইলেকশনে কারা দাঁড়ালো? জি, তারা তো আছে, তাদেরকে তো আমরা টক শোতে পাচ্ছি না। এখন ওই যে ভাই যে বললো বাংলাদেশের ইতিহাসের প্রথম, ভাই যেগুলো বলছে আমি খুব চমৎকৃত বোধ করছি। সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে আমিও মনে হয় প্রথম বোরকা পরা মহিলাদের রাস্তায় মিছিল দেখলাম। জি, আমরা সেদিকে সাধুবাদ জানাই। হ্যাঁ, তার মানে জামাত তো উন্মুক্ত, এখানে তো আমরা কোনো ওর তো। আর 2, উনিরা যে কথাগুলো বলছে কন্টিনিউয়াস, ওরা তো ক্যাম্পিং করে যাচ্ছে। কিন্তু আমি বলতে চাচ্ছি, আমি জামাতকে এখানে ফেভারও করব না, ডিসফেভারও করব না। আমাদের মুখ্য ভূমিকাটা হবে, আমি যেটা বললাম,
কে দল জিতবে, উনি ভাই ওয়াজেদ ভাই বললেন যে হ্যাঁ কোন দল জিতবে সেটাও ম্যাটার করে, ম্যাটার করবে ইলেকশনের পরে। আর জনগণ যাকে পছন্দ করছে, আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ, সরকারের কাজ, সুশীল সমাজের কাজ হবে একটি সুষ্ঠু, একটি অবাধ, একটা অংশগ্রহণমূলক নির্বাচন। এই নির্বাচনটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে তো সেই সিদ্ধান্তটি আচ্ছা, নিতে হবে, কারণ সেই ভুল দল সিদ্ধান্ত, ক্ষমতায় চলে আসলে তো আমাদের কিছু করার সেই থাকবে না। সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব কিন্তু জনগণ, ভোট জি, দিবে নিশ্চয়ই। জনগণ। এখন দোনো দল মাঠে আছে, দোনো দল তাদের পক্ষে বোঝানোর চেষ্টা করছে, ঠিক। আচ্ছা, 2 3 নম্বর হচ্ছে আমাদের ইউনিভার্সিটিগুলোতে যে ইলেকশনটা হয়েছে এই বিগত অল্প কিছুদিনের মধ্যে, সে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি শিক্ষিত না? নিশ্চয়ই। তারা তাদের চয়েস নিয়েছে, এটা ভুল করেছে শুদ্ধ করেছে এটা বোঝার দায়িত্ব তাদের। কাজ ছিল ইলেকশনটা দেওয়া, ম্যান্ডেট তারাই দিবে। আমরাও বলছি সেটা যে এখন ইলেকশনটা, সুষ্ঠু ইলেকশনটা করাটাই হচ্ছে সবচেয়ে প্রথম কর্তব্য, এবং এখন ডাকসুতে সেটার যে জন্য শিবিরের জয় হয়েছে, আপনি কি জামায়াতকে সম্ভাবনাময় দল হিসেবে দেখছেন সংসদ নির্বাচনে? আসলে এরা তো অনেকগুলো আসনে প্রার্থী দিতে পারেনি, সম্ভাবনা দল। এবং আমি আরেকটা কথা বলি আপনাকে, জামাত ক্ষমতায় আসলে তারা যদি দেশটাকে চালাতে পারে, তারা নতুন, আমি দেখছি তারা তাদের পক্ষে অনেক কথা বলছে। আর আমরা বিএনপিকে যদি বলি, আমরা তাদেরকে অভিজ্ঞতার দৃষ্টিতেও যদি বলি তারা দেখেছি, আবার তাদের পাপের দৃষ্টিতেও যদি বলি আমরা দেখেছি তারা কি করেছে। তারা কিন্তু আমাদের জন্য চেনা, তাদের আমলে কি হয়েছে আমরা কিন্তু সব জানি। আর জামাতকে আমরা দেখিনি কখনো ক্ষমতাতে, আমরা জানি না তারা কি করতে পারে। 71-এ দেখেননি জামায়াতকে? আচ্ছা, 71-এ আমি জন্মগ্রহণ করিনি, সুতরাং আমি আসলে জামাতকে দেখিনি। আর যারা 24-এ জন্মগ্রহণ করেনি তারা মানে বলতে পারবে যে 24 দেখেনি তারা। এখন টকশোগুলোর প্ল্যাটফর্ম যদি এবং উপস্থাপকরা যদি বিষয়বস্তু যদি জামাত যদি হয়, সব সময় 71 হয়, জামাতমুখী হয়, আমরা ব্যবসা না থেকে না, আমি অবশ্যই আপনাকে বিএনপি নিয়ে প্রশ্ন করতে আসতাম। আপনি কিন্তু বলছেন বিএনপির পাপ দেখেছেন, কিন্তু আপনার তো দুই পক্ষেই বলা আমি উচিত। BNP কারণ পাপ আমি আপনার কাছে কিন্তু বিএনপির প্রশ্ন নিয়ে নিশ্চয়ই আসবো। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। আমি আপনাকে বলছি যে বিএনপিকে আমরা আমাদের তরুণ বয়সে, আমাদের যুবক বয়সে, উত্তাল বয়সে আমরা বিএনপির ক্ষমতা দেখেছি 91 থেকে 95, 2001 থেকে 2006 আমরা দেখলাম, আমরা জামাতকে ক্ষমতায় দেখিনি। বিএনপির জন্য এটা যেমন প্লাস পয়েন্ট, তাদের অভিজ্ঞতা, রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা আছে, এবং তাদের যে সমস্ত অপকীর্তি, অপশাসন দেখেছি সেটাও দেখার সুযোগ হয়েছে। এটা হচ্ছে মূল পয়েন্ট। হ্যাঁ, আর 2 নম্বর, আমরা বিজনেসম্যান, আমাদের ব্যবসাতে একটা কথা সবচেয়ে বহুল প্রচলিত, সেটাকে বলে গোয়িং ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড। জি। আমরা শুধু টকশোকে ভাইরাল করার জন্য, টকশোকে জ্বালাময়ী করার জন্য, উত্তপ্ত করার জন্য শুধু যদি চাঞ্চল্যকর কিছু সংবাদকে সামনে আনি, দেশটা সামনে আগাবে না। আমরা ব্যবসাতে বারবার, ব্যবসাতে না যে কোনোখানে আপনি বলবেন যে লুক ফরওয়ার্ড, সামনের দিকে তাকান, পিছনের দিকে তাকানো ইতিহাস। যে আমরা এখন সাংবাদিকতা না শিখি এবং যেটি সমস্যা সেটি নিয়ে আমাদের কথা বলতেই হবে, কারণ সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সঠিক সংবাদটি মানুষকে দেয়া, পজিটিভ বার্তা দেয়া না। আচ্ছা, আমি সচেতন করতে পারি, কিন্তু একটি খুন ঘটলে আমার বলতেই হবে যে খুনই হয়েছে, আমি তো বলতে পারবো না যে সেখানে ফুলের মালা পরাচ্ছে। আচ্ছা, এই বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি। আমি এই বিষয়ে 71-এর বিষয়ে, জামাতের বিষয়ে আমি নিশ্চুপ থাকতে চাই। জি, আমরা একটু বিএনপির পাপের প্রসঙ্গে শুনি। হ্যাঁ, বিএনপির পাপ আমরা দেখেছি। তাদের আসলে তাদের সময় যদি বলি যে 21 আগস্টের বোমা হত্যাকাণ্ড হয়েছে, তাদের সময়ে খাম্বা কোম্পানির গল্প এসেছে, এবং তাদের সময়ে আমরা যদি বলি, হ্যাঁ, তো ব্যর্থতা থেকে মানুষ কি উতরাবে না? তার মানে তারা যে ভুলগুলো করেছে তারা কি সংশোধন হবে না? হতেও তো পারে, বরঞ্চ তাদের ওই 2 টার্মের যে অভিজ্ঞতা, সেইটা থেকে তারা বরঞ্চ তো তারা দেশকে ভালো কিছু দিতে পারে। উই আর ভেরি পজিটিভ। এবং 24-এর এই অভ্যুত্থান প্রত্যেকটা রাজনৈতিক দলের কাঁধের মধ্যে কিন্তু একটা চ্যালেঞ্জ তুলে দিয়েছে, সেটা হচ্ছে কি, দেশটাকে জেনজিদের উপযোগী করে গড়ে তোলা। এই দেশের যে তরুণ প্রজন্ম যে 24-এর আন্দোলনটা তৈরি করলো, রক্ত বিসর্জন দিল, তাদের চেতনাটা কিন্তু বিএনপি বলেন, জামাত বলেন, প্রত্যেকেই কিন্তু এখন ধারণ করতে বাধ্য হচ্ছে। এটা হচ্ছে একটা পজিটিভ দিক। এবং এই যে বলছি তাদের যে আমি ব্যর্থতাটাকে সামনে আনতে চাচ্ছি না, আমি চাচ্ছি কি যে সংস্কারটাকে সামনে আনা। যে 24-এর যে অভ্যুত্থান, সেটা আমাদের কি শিখাচ্ছে? আমাদের শিখাচ্ছে যে আমরা যেন সংস্কারকে সামনে নিয়ে যাই। এরপরে কতটুকু সংস্কার হয়েছে এক বছরে? হ্যাঁ, এক বছরে কি কি ঠিক হয়েছে দেশের? 1 বছরে এই সরকার, আমরা অনেক আশা করেছিলাম, আমাদের ছেলেরা রক্ত দিয়েছিল দেশটাকে পরিশুদ্ধ করার জন্য, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ইউনূস সরকার ব্যর্থ হয়েছে, এটা নিয়েও কোনো ডাউট নেই। এবং ইউনূস সরকারকে এখানে মার্কস দেওয়ার 100-এ 100 মার্কস দেওয়ার জন্য আমি রেডি না।
এবং আমরা অত্যন্ত দুঃখিত বাংলাদেশে বিগত 1.5 বছর বা 2 বছর, এবং সেটাই বলছি, একটা অনিশ্চিত গভর্নমেন্ট থাকলে দেশের ব্যবসা বাণিজ্য, দেশের অর্থনীতি কোনোটাই ভালোভাবে চলে না, খোরাভাবে চলে, যেটা ভালো না। সেই জন্য একটি অতি শীঘ্রই একটি নির্বাচিত সরকার প্রয়োজন। জি নিশ্চয়ই, আমরা ডাক্তার ওয়াজেদ খানের কাছে শুনি। এই যে সৈয়দ নাসির আসলে 71-এর সময় জন্মগ্রহণ করেনি, তাই 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে কিনা তিনি ঠিক জানেন না। এখন আমি যখন বিয়ে করবো, আমার বাচ্চা কাচ্চা হবে, তারা তো 24-এ জন্মগ্রহণ করবে না, বা আমার জেনারেশনের যাদেরকে আপনারা জেনজি বলেন, তারা তাহলে তার মানে 24 হয়নি। জি না, আপনাকে বুঝতে হবে, আপনারা যদি প্রি অকুপাইড থাকেন, সিদ্ধান্ত নিয়ে আসেন, শুধু এত বড় একটা ইলেকশন, 1,500 লোক জীবন দিছে এই জুলাই গণ অভ্যুত্থানে, দেশে একটা পরিবর্তন দরকার। 16 বছর 17 বছর ফ্যাসিস্ট শাসনামল ছিল, দেশে একটা পরিবর্তন চায় মানুষ। আপনি যদি 71 ধরে অতীতমুখী রাজনীতি টানেন, এ দেশ কোথাও আগাবে না। আপনি 54 বছর পেছন দিকে না, আপনার কথা শুনুন, আপনি তো স্বীকার করবেন যে মুক্তিযুদ্ধ হয়েছে। আমি কেন স্বীকার করব? আপনি স্বীকার করবেন না মুক্তিযুদ্ধ না হয়েছে? না, আমি ওইটার কথা বলছি না আপনাকে, আপনি তো এটা বলছেন। কোনটার কথা বলছেন? মুক্তিযুদ্ধ হয় না, এটা কে বলছে যে হয় না? মুক্তিযুদ্ধ আমরা সৈয়দ নাসির থেকে শুনেছি যে তিনি 71-এ জন্মগ্রহণ করেন না। ব্যাখ্যাটা বয়ানটা ভুল। আপনি এরকম মিসলিড করলে সমস্যা হবে। না না, মিসলিড করছি না। আপনি বলেছেন আপনি জানেন না জামায়াত কি করেছে। না, জামাত কি করেছে আর মুক্তিযুদ্ধ হয়নি, সেটা কি এক ব্যাখ্যা হলো? না, আপনি জানবেন না কেন জামায়াত আমি কি করেছে? আপনাকে একটা কথা বলছি, তাহলে কি আমি শেষ করে নেই। আমি যদি আপনাকে উত্তর দিতে যাই, আপনাকে ইতিহাস বলতে হবে, ওইটা আমাকে। হ্যাঁ, ইতিহাস আমরা সকলেই জানি। এগুলো আজকে টপিক। 3 দিন পরে নির্বাচন, দেশে কিভাবে নির্বাচনটা হলো গণতন্ত্রের উত্তরণের একমাত্র এবং প্রথম উপাদান। এই নির্বাচনে মানুষ তারা সেল করতেছে। এখানে কতগুলো পার্টি, মোর দ্যান 50 পার্টি ইলেকশন করতেছে, তারা তাদের মার্কেটিং করতেছে, সেল করতেছে, মানুষের কাছে তাদের ইস্তেহার দিছে। মানুষ বুঝবে, তারা মানুষ সচেতন, তারা যাকে ভালো মনে করে, যাদের ইস্তেহার ভালো মনে করে, তাদেরকে নির্বাচিত করবে। এখানে আমরা চাই এই দেশটা একটা সুন্দর গণতান্ত্রিক ইনসাফের রাষ্ট্র হোক, এই দেশে মানুষের অধিকার ফিরে পাক, এই দেশের মানুষের ন্যায় বিচার পাক, এই দেশে মানুষের মানবাধিকার ফিরে পাক। আমরা যদি 54 বছর পরে সেই একই চর্বিত চর্বণ 71 সালে কি করছে, মাপ চাচ্ছে, ও পায়ে ধরছে কিনা, এটা করছে কিনা, আপনাকে ইতিহাস জানতে হবে। ইউ রিড দ্য হিস্ট্রি। জানি নো, আপনি হিস্ট্রি জানলে এই প্রসঙ্গ আজকে তুলতেন না। আপনাকে ইউ মাস্ট হ্যাভ টু নো দ্য হিস্ট্রি, যে বেসিক কি হয়েছে। শুধু বাংলাদেশের হিস্ট্রি না, ওয়ার্ল্ডের হিস্ট্রি বলেন। ব্রিটেনের সাথে আমেরিকার যুদ্ধ হয়েছে, ব্রিটেনের সাথে আমেরিকার যুদ্ধ হয়েছে 8 বছর 4 মাস 2 সপ্তাহ 1 দিন মুক্তিযুদ্ধ হয়েছে। ব্রিটেনের সাথে তাদের সম্পর্ক আছে। একটা দেশের হয়ে গেলে পরে যখন পরিবর্তন হয়, এর মধ্যে অনেকগুলো গভর্নমেন্টের পরিবর্তন হয়েছে। জামাত ইলেকশন করেছে এই দেশে, তারা নির্বাচন করেছে, তারা সরকারে ছিল, তারা এখন যারা এই যে আপনি বলেন 6টা ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে যে হলগুলোর মেয়েরা এখানে ভোট দিয়েছে, তারা যদি অনিরাপদ মনে করতো, তাহলে তো তারা ভোট দেয় না। তারা আপনার চেয়ে অনেক ভালো বুঝে, আমার চেয়ে ভালো বুঝে। আপনি জেনজি না, আপনি জেনজি, আপনি এই পর্যায়ের আপনি বুঝেন। কিন্তু আমি মনে করি যে এখন আমাদের ভবিষ্যৎটা দেখতে হবে, আমরা এই দেশটা কিভাবে দেখতে চাই, কি পরিবর্তন আনতে চাই, যে জন্য মানুষ জীবন দিছে। আমরা যদি শুধু সেই 71, 72, 90 ওগুলো নিয়ে করতে, আপনি জুলাই আগস্টের পর থেকে ধরেন, এখন এই দেশটাকে কিভাবে এই নির্বাচনের একটা সুবর্ণ সুযোগ। না, আমি জানতে চাচ্ছি ডাক্তার ওয়াজেদ খান, আমরা কি 10 বছর পরে জুলাই নিয়ে আর কথা বলবো না? অবশ্যই বলবো। তাহলে 71 নিয়ে বলি না কেন? কেন এটা কি সবসময় বলতে হবে একই জিনিস? আওয়ামী লীগকে কি আমরা দোষারোপ করছি না প্রত্যেকদিন? এখন তো প্রসঙ্গ তো এটা না। অবশ্যই প্রসঙ্গ নির্বাচন, কিন্তু আমি তো আপনাদের কাছে কোন প্রসঙ্গে এসেছিলাম যে নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর নেতা কি নারীদের ব্যাপারে এরকম মন্তব্য করতে পারেন? না, তারা যে দিছে এটা তার মন্তব্য করেছে, আপনি কিভাবে কনফার্ম হলেন? শুনেন, আমি কিভাবে কনফার্ম হয়েছি, মানে আমি তো দেখেছি বক্তব্য দিচ্ছে। আপনি দেখলাম এটা হ্যাকড হয়েছে এবং এটা প্রুফ হয়েছে, তাকে অ্যারেস্ট করছে। এগুলো আপনার মন গড়া কথা বলছেন, আপনি প্রভোকেট করার চেষ্টা করতেছেন, এটা নিয়ে ঠিক না। আপনার এখানে 2টা কাপ আছে, এটাতে অরেঞ্জ জুস আছে, এখানে আপনার অ্যাপল জুস আছে। আপনার চয়েস, আপনি কোনটা নেবেন। আমি আপনাকে বলবো না আপনি এটা খান, আপনি অরেঞ্জ জুস খাইতে চান, আমি আপনাকে বলবো। ভাই থেকে আমি একটু অপরচুনিটি, আমি শেষ করি। তো আসলে হয়েছে কি, আমাদের এই কারণেই আজকে দেশটা এগুচ্ছে না সামনের দিকে। আপনি যদি গাড়ি চালান, সব সময় যদি রিয়ার মিররের ভিউ দেখেন, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। ইউ ক্যান নট মুভ ফরওয়ার্ড। না, আমরা সরি বলে সামনে যাব, সমস্যা কি? আচ্ছা,
দোষটা স্বীকার করে সামনে যাব। আমি একটু আপনাকে ছোট্ট কথা বলি, নিশ্চয়ই। 24-এ আপনার এই সেটেই শামসুদ্দিন মানিক সাহেব যে কথাটা বলে পুরো কি বলে যে আগুনের মধ্যে একটি ঘি ঢেলেছিল, উত্তেজনামূলক পরিস্থিতি সেটা তৈরি করেছিল। রাজাকার। এই তকমা 24-এর 10টা স্পিরিট আছে, আর একটা স্পিরিট কিন্তু ছিল এই তকমা লাগানো। এখন ম্যাডাম আপনি কাজটা করতে চাচ্ছেন আবার এই তকমার রাজনীতিতে, আবার 71 জামাতকে ঘৃণিত করার রাজনীতি। না না, ঘৃণিত এই না। রাজাকার সৈয়দ বলে নাসির, এই যে আপনাকে শুনেন, প্রশ্ন করা না, হয়েছে এবং আপনি সুন্দর মতো উত্তর আপনার দিয়ে টপিকটা প্রত্যেকটি শেষ করে প্রশ্নের দিলেন। মধ্যে আমার মনে হয় যে ইল এর মধ্যে মোটিভেশন সময় আপনি নষ্ট চাচ্ছেন করা। কি জানেন, এটা বিক্ষুব্ধ পরিস্থিতি তৈরি করতে। নো, দিস ইজ নট রাইট। আপনাকে বলছে, আমি আপনাকে ছোট করার জন্য এখানে আসিনি ম্যাডাম, কত খেয়াল করবেন। আপনি যেভাবে এটাকে চর্বিত চর্বণ করতে চাচ্ছেন, ক্রমাগতভাবে একটা ইস্যু বলছেন, আর আপনি যেই নিউজটা পড়লেন, কত তো issue আমরা তো আছে নিউজ এখন? পড়ি, এরকম তো নিউজ তো পাইনি। আর 3, আপনাকে প্রথম বললাম যে আপনি প্রত্যেক সোশ্যাল election- মিডিয়া চালান তো? আমি 14 আমি তো ফেসবুকে কাল থেকে সারাক্ষণ আচ্ছা, এই ঠিক আছে। ভিডিও দেখতে। হয়তো আপনি সে ধরনের ভিডিও দেখতে অভ্যস্ত দেখে আপনার কাছে সেই ভিডিও, এটা তো এআই জেনারেটেড, আপনার কাছে হ্যাঁ, সেগুলো তাও আসতেছে। আমিও তো জামায়াতের আচ্ছা। আমিরের ভিডিও দেখতে অভ্যস্ত, আচ্ছা। তাহলে আমি কিভাবে জামায়াতকে আচ্ছা, ঘৃণা করব? আমাকে একটা কথা বলেন ভাই, একটা কথা বলছে, এটা তো 71কে জনগণ কিভাবে বিচার করবে? এখন জনগণ রায় দিল, যেমন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা শিবিরকে ভোট দিল, আপনি কি এদেরকে অন্যায় বলতে পারবেন? নিশ্চয়ই না। তাহলে এখন আপনি কেন এই যে 3টা দিন পর ইলেকশন, মানুষকে ভোট দিতে দেন, আপনি আমার তারা কথা কেন জানুক। বুঝতে পারছেন না সৈয়দ নাসির? আমি কি আপনার সাথে 71 নিয়ে কথা বলছিলাম শুরুতে? বলছিলাম না তো। আমি আপনার কাছে একটি বক্তব্য নিয়ে কথা বলছিলাম, যেটি আমি সেটা আজকের বলছি যে বক্তব্য। ইলেকশনকে গ্ল্যামারাস করার জন্য দিস ইজ দ্য গুড 11, এর চেয়ে বেশি উত্তর এটা তো দরকার নেই। আপনি ইলেকশনকে অলংকারিত করার জন্য Yes, এগুলো নারীদের ব্যাপারে ইলেকশনে, বিদ্বেষমূলক শুনেন, বক্তব্য আমরা দিবে। জানি একটা চলচ্চিত্র রিলিজ পাওয়ার আগে কতগুলো বিতর্ক তৈরি হয়। ওকে, এই বিতর্ক ইচ্ছে বিতর্ক করে তৈরি বন্ধ, করা হচ্ছে। এগুলো না অনেক সময় এগুলো হচ্ছে দিস ইজ দ্য পার্ট অফ দ্য এই যে এখন উত্তর দিয়েছেন, তো আচ্ছা। উত্তর দিয়ে দিতেন তারপর শেষ হয়ে যেত। আচ্ছা। শুধু শুধু আমাকে আপনি আমি ট্যাগ একটা কথা বলি, আপনিও কিন্তু 24 আমাকে ট্যাগ লাগিয়েছেন। আমাকে আপনি ট্যাগ লাগাতে পারেন না। আমি এখানে আপনাকে প্রশ্ন করতে বসেছি এবং আমি জামায়াতের ব্যাপারে প্রশ্ন করার সাথে সাথে আপনি আমাকে বলেছেন আমি জামায়াত বিদ্বেষী। আপনি আমাকে বলতে পারেন না আমি জামায়াত বিদ্বেষী কিনা। এরপর তো আমি বিএনপির ব্যাপারে আপনার প্রশ্ন করতাম, কিন্তু আপনি তো প্রশ্ন করার আগেই আমাকে ট্যাগ লাগিয়ে দিয়েছেন। ঠিক আছে, ট্যাগটা আমাদের তাহলে এই কে অনুষ্ঠানটা লাগালো? ভাইরাল হইলে আমরা খুশি হব। না, অনুষ্ঠান ভাইরাল করার জন্য আমি- আমরা এখানে বসি আমি না। আবার একটা অপরচুনিটি নিচ্ছি। এই 24শে জুলাইয়ে বললাম যে এই যে যেভাবে মানুষকে রাজাকার মারা ট্যাগ লাগানো হতো, এটা কিন্তু মানুষের একটা অপছন্দ হয়ে গেছিল। আপনার দুইটা, আপনার বক্তব্য, আপনার প্রশ্ন ছুঁড়ে মারা এবং একই প্রশ্ন রিপিটেডলি বলা, এবং ওই যে রাজাকার, এই দেখেন দুইটার মধ্যে একটা সামঞ্জস্য আছে। আমরা ওই কর্দমাক্ত, আপনিও তো ঘুরে ফিরে নোংরা। একই কথা বলছেন। না, আমি ঘুরে ফিরে প্রশ্নটা তুলছেন আমরা তবে বলতেছি আমার going কাজই তো forward। এটা, যতক্ষণ উত্তর না আচ্ছা, পাবো ঠিক আছে। আমার প্রশ্ন আমরা করতেই একটু হবে। চ্যাপ্টারটা চেঞ্জ করি, আমাদের এখানে সামনে অনেকগুলো ভালো নিশ্চয়ই ভালো আমরা chapter নির্বাচন আছে। নিয়ে কথা বলি। নির্বাচন জি। নিয়ে আপনারা কি স্বপ্ন দেখছেন? কারা ইলেকশনে বেশি ভোট পাবে বা কারা ক্ষমতায় যেতে পারে, এবং নির্বাচনের পরিবেশ কেমন থাকবে? আমরা নির্বাচনের পরিবেশ সেটা বলতে চাচ্ছি। এই নির্বাচনের কয়েকটা চ্যালেঞ্জ আছে। একটি চ্যালেঞ্জ হচ্ছে নারীদের অংশগ্রহণ কত বাড়বে, একটি চ্যালেঞ্জ আছে মাইনরিটি পিপল কত অবাধে ভোট দিতে আওয়ামী লীগের ভোটও আছে, এবং আমাদের জেনজিরা কি পরিমাণ ছেলে ভোট দিতে যাবে, এবং আওয়ামী লীগ, এই যে আওয়ামী লীগের একটা বড় সমর্থক দল রয়ে গেছে দেশে, তারা আসলে এই নির্বাচনে কতটুকু অংশগ্রহণ করবে। দিজ আর দ্য মেইন চ্যালেঞ্জেস অফ দ্য ইলেকশন। শুধু ইলেকশন কারচুপিবিহীন হলো কিন্তু স্বতঃস্ফূর্ত হলো না, অংশগ্রহণমূলক হলো না। তাই জেনজিরা কাকে ভোট দেবে বলে আপনার মনে হচ্ছে? জেনজিরা কাকে ভোট দিবে সেটা আমি প্রেডিক্ট করতে চাচ্ছি না, আমি সেই লাইনে যেতে চাচ্ছি না। জেনজিদের মনোভাব, আমরা জেনজিদের একটা প্রতিনিধি দেখেছিলাম এনসিপি, তারাও আসলে লক্ষ্যচ্যুত হয়েছে, তা আদর্শচ্যুত হয়েছে। আমার মেয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, আমার মেয়ে রাস্তা ঝাড়ু দিয়েছিল, এবং আমার মেয়েরই লাস্ট বক্তব্য ছিল, বাবা এই এনসিপির অনেক ছেলে পেলে যে ভ্রষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তখন মেয়ে আমাকে বলল, বাবা কাদের জন্য রাস্তা ঝাড়ু দিয়েছিলাম, কাদের জন্য রাজপথ কাঁপিয়েছিলাম। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য। আমরা 24-এর এই রক্তাক্ত অধ্যায়টাকে আমাদের ছেলেরা বুকে ধারণ করেছে, কিন্তু তাদের নেতারা বুকে ধারণ করতে পারেনি, তারা সুদৃঢ়ভাবে সেটা আঁকড়ে ধরে থাকতে পারেনি। এখন তারা ইলেকশনের মাঠে এসেছে, দেখা যাক জনগণ কী দেয়, জেনজিরা কীভাবে তাদেরকে দেখে। এখন এই 4টা জায়গায় আপনাকে এই যে, এবং আমাদের সরকার যে ছুটির প্রক্রিয়াটা করলো, যেটা লম্বা ছুটি দিল, লম্বা ছুটি দিয়েছে কেন, ইভেন আমাদের ইন্ডাস্ট্রির জন্য কি করলো, যে সেটা করলো বুধবার মঙ্গলবারকেও ছুটি করেছে, অপশনাল ছুটি, যে কি তারা যেন বাড়িতে গিয়ে ভোট দিতে পারে। আসলে আলটিমেটলি আমি যেটা খবর নিলাম, ট্রাভেল এজেন্টরা বলছে যে মানুষ এখন থাইল্যান্ড বিভিন্নখানে অবকাশ যাপনে যাচ্ছে, আর কক্সবাজারে কোনো হোটেলের সিট খালি নেই। এখন আসলে কি ভোটে এই ছুটিটা ভোটের অংশগ্রহণ বাড়াবে? হয়ে গেল আসলে? হ্যাঁ, ইতিবাচক হলো না ইতিবাচক, দিস ইজ দ্য গুড কোশ্চেন, সেটা হচ্ছে একটা প্রশ্ন।
আর আরেকটা আপনাকে কথা বলি, আমরা যারা মনে করছিলাম যে এই ইলেকশনের মধ্যে দিয়ে তো একটা ঘটনা ঘটবে, স্থিতিশীলতা চাচ্ছিলাম, যে স্থিতিশীলতা ছাড়া আসলে দেশের অর্থনীতি সামনের দিকে এগোবে না, দেশটা এগোবে না। তা এখন মানুষ কাকে ভোট দিচ্ছে, মানুষ একটা অংশ বলছে আমরা স্থিতিশীলতার জন্য বিএনপিকে চাই, আবার একটা অংশ বলছে আমরা পরিবর্তনের জন্য এনসিপিকে চাই বা 11 দলীয় জোটকে চাই। মানুষের দুইটাই মত আছে, এখানে আমার মতামত কিছুই না। জনগণের বক্তব্য পরিবর্তন চাইলে 11 দল, স্থিতিশীল বিএনপি। এই যে এই প্রক্রিয়া, আমি মনে করি এটাও সুন্দর এবং সুষ্ঠু চিন্তার পরিচায়ক, যে মানুষ কাকে চায়, কিভাবে চায় এই জায়গাগুলোতে। এবং আপনি যদি দেখেন আওয়ামী লীগের ভোটটাকে নেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও বিভিন্ন ফেসবুকে আপনারা দেখছেন যে ভাইরাল হচ্ছে, তাই না? যে আওয়ামী লীগের ভোটটা একটা এই ইলেকশন একটা বড় ফ্যাক্টর একটা প্রার্থী জেতার জন্য। যে আওয়ামী লীগকে সবাই মিলে, যাদের কারণে আমাদের 1500 ছেলে রক্ত দিয়েছে, যাদেরকে তাড়ানোর জন্য এই 1500 ছেলে আওয়ামী লীগের মিথ্যা মামলাগুলো উঠিয়ে দেওয়ার কথাও বলেছেন। আচ্ছা, তো তাদেরকে এখন ভোটের রাজনীতির কারণেই কিন্তু তাদেরকে আসতে হচ্ছে। এবং আমরা মনে করি এই যে ভোটের রাজনীতির কারণে যে আওয়ামী লীগকে আহ্বান জানানো হচ্ছে, এটাই হচ্ছে গণতন্ত্রের সুবাতাস, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্যতা। ওকে, হ্যাঁ, এটাকে পজিটিভলি নিতে হবে। যদিও বা আমাদের সেই অত্যন্ত কাছের ইমোশন, 24-এর ইমোশনটা রয়ে যাচ্ছে। আমরা একটা ফেসবুকে একটা জিনিস ভাইরাল হতে দেখলাম, আমাদের কি বলে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আনিস ইসলাম মাহমুদ, ফখরুল ইসলাম আলমগীর কবিতা আবৃত্তি করছে, আনিস ইসলাম মাহমুদ পাশে বসে আছে। হ্যাঁ, এটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছে সেখানে, যে 24-এর চেতনার সাথে কি এটা মিল আছে কিনা। তো পরে জানতে পারলাম যে আনিস ইসলাম মাহমুদ এবং মির্জা ফখরুল ইসলাম ঢাকা ইউনিভার্সিটি তাদের বন্ধু ছিল। তো বন্ধু ছিল সে কারণে তারা পাশেই বসতে পারে, কিন্তু আমাদের অনেক ছেলে 24-এর যারা রক্ত দিয়েছে, 24-কে যারা ধারণ করেছে, তারা কিন্তু এই চিত্রটা দেখে কষ্ট পেয়েছে। সুখকর নয়, খুব সুখকর নয়। ওকে, আমরা একটু ডাক্তার ওয়াজেদ খানের কাছে শুনি। আপনার কাছে কি মনে হচ্ছে আওয়ামী লীগের যেই ভোটার বা সমর্থক আছে সেই ভোটগুলো কোন দিকে যাবে? দেখেন, মানুষ এখন অনেক সচেতন। আমরা আসলে, আমি যে জিনিসটা আপনাকে বলতে, আমরা হয়তো আমি একটু উচ্চস্বরে কথা বলছি, এনিওয়ে সেটা আসলে আমরা সামনের দিকে যদি তাকাই, আমাদের সামনের খুব সম্ভাবনাময় সময়টা এবং খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যদি আমরা সুষ্ঠুভাবে উতরাতে না পারি, তাহলে এই জাতির কপালে অনেক দুঃখ আছে। সেটা তো এখন ভোটের ক্ষেত্রে, ভোট এটা একটা কৌশল। নির্বাচনটা ভোটার থাকলেও অনেক সময় নিজেদের ভোটার থাকলেও নির্বাচনে জয়লাভ করা যায় না, কৌশল। এখানে বিভিন্ন দল বিভিন্ন ধরনের কৌশল নিয়েছে। আওয়ামী লীগের যারা অনেক আছেন তারা দেশের বাইরে আছেন, দেশের ভেতরে যারা আছেন যাদের বিরুদ্ধে মামলা হুলিয়া আছে, তারা হয়তো নির্বাচন কেন্দ্রে যাবে না। এর পরবর্তী সময়ে যারা মাঝামাঝি রয়েছে, তারাই গত 18 মাসে যদি কারো দ্বারা নির্যাতিত বা অ্যাবিউজড হয়ে থাকে বিভিন্নভাবে, তাদের দিকে যাবে না। আবার যারা নিরীহ আছে তারা হয়তো অন্যদিকে, এই ভোটগুলো ভাগ হবে বিভিন্ন ক্ষেত্রে। সেখানে তাদের সামাজিক যে সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়, ধর্মীয় বিষয় আছে, বিভিন্ন কারণে ওই স্প্লিট হবে ওই ভোটগুলো না নিচের লেভেলে। আর উপরের লেভেলে কিছু ভোট হয়তো তাদেরকে যারা রিহ্যাবিলিটেট করতে পারবে, নির্বাচন পরবর্তী সময়ে পুনর্বাসিত করতে পারবে, তারা তাদের দিকে ঝুঁকবে। তবে আমার মনে হয় যে এককভাবে কোনো সিদ্ধান্ত, কোনো নির্দেশে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা এই নির্বাচনে ভোট দিবে না, যে একদিকেই সবাই দিবে, সেই সুযোগ নাই। এখানে মুখে যাই বলুক, এখন এখন ধরেন ভোটাররা বিভিন্ন পর্যায়ে আছে, কেউ কিন্তু স্পষ্ট করে বলছে না কে কোথায় ভোট দিবে। খুবই ট্রিকি এবারের ভোট। মানুষ অনেকভাবে চিন্তা করছে যে কাকে ভোট দিলে তারা আগামী বছর গেলে, যারা বিভিন্ন ধরনের ইস্তাহার দিচ্ছে, দেশে মূল সমস্যা কি? দেশে মূল সমস্যা দুর্নীতি, এদেশে মূল সমস্যা অর্থ পাচার, এদেশে মূল সমস্যা। বিএনপি ইশতেহারে বলেছে নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা ফ্রি করবে। আপনি এটাকে কিভাবে দেখছেন? এটা খুবই পজিটিভ, খুবই পজিটিভ। সম্ভব কিনা, বাস্তবায়িত হবে না? এগুলো ধরেন এটা ডিপেন্ড করে গভর্নমেন্ট। এখন বিভিন্ন দল বিভিন্নভাবে বলছে, জামায়াত তাদের ইয়ে থেকে, আঙ্গিক থেকে, তাদের ইয়ে থেকে তারা বলছে, বিএনপিও বলছে প্রতি পরিবারে কার্ড দিবে, কৃষি কার্ড দিবে, বিভিন্ন ফ্যামিলি কার্ড, বিভিন্ন ধরনের। এটা দিতে পারবে কিনা এগুলো তো আপনার চিন্তার বিষয়। যারা দিচ্ছে এগুলো একটা পরিকল্পনা
যদি আগে থেকে এগুলো তারা চিন্তা ভাবনা করে দেশের রাজস্ব কিভাবে আসে, একটা দেশের প্রতি ব্যয় কত, শুধু ইয়ের উপর বললে তো হবে না। তবে কিছু কিছু আছে যেগুলো মানে সম্ভব, অসম্ভব বলে কোনো কিছু নেই। যে দেশগুলো মনে করেন 10 বছর আগে অনেক পিছিয়ে ছিল, হ্যাঁ 20 বছর আগে পিছিয়ে ছিল, তারা অনেক দূর চলে এসছে, আমাদের প্রতিবেশী দেশ বিভিন্নভাবে। সেখানে সবচেয়ে বড় প্রয়োজন হলো দেশপ্রেম, সঠিক নেতৃত্ব, সংকল্পবদ্ধ থাকা। দেশের যদি সঠিক নেতৃত্বের অভাব এবং আমাদের ভেতর যে আমাদের যে মনোভাব আমাদের দেশ সম্পর্কে, আমাদের রাষ্ট্র সম্পর্কে, আমাদের যে যারা নির্বাচনে আসবে, এবারই দেখেন এই যে 300 সংসদ সদস্য যারা হবেন, হ্যাঁ তাদের মধ্যে বিভিন্ন দল থেকে কারা আসতেন, এর মধ্যে যারা দুর্নীতিপরায়ণ এমন অনেক লোক আছে, অনেকের আছে ঋণ খেলাপি আছে, অনেক আছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে বিভিন্ন ধরনের, তারাও এবার নির্বাচনে আসছে। তা আমরা এইবার এই ধরনের যারা হবে প্রতিদ্বন্দ্বী হবে, এটা আমরা আশা করিনি। তারপরেও আসছে, মানুষ অনেক বুঝে এখন, সামাজিক যে যোগাযোগ মাধ্যম, এর মাধ্যমে মানুষ প্রতিদিন দেখতে পাচ্ছে। হয়তো মিডিয়াগুলো কোনো পক্ষ নিলেও, কারো পক্ষ নিলেও সাধারণ মানুষ কিন্তু এখন খবর পেয়ে যাচ্ছে, কোনটা ঠিক কোনটা বেঠিক খবর পেয়ে যাচ্ছে। তারা 3 দিন পরে এই সঠিক সিদ্ধান্ত তাদের ব্যালটের মাধ্যমে দিবে। কিন্তু আমরা যারা মনে করি সাধারণ মানুষ যারা, তারা এক ধরনের সিদ্ধান্ত নিয়ে নিছে, তারা কাদেরকে ভোট দিবে বা মহিলারা কাদেরকে ভোট দিবে বা জেনজি যারা প্রায় 4 কোটি ভোটার, তাদের নিজস্ব সিদ্ধান্ত আছে। প্রত্যেকেরই একটা সিদ্ধান্ত আছে। এই সিদ্ধান্তের যে সম্মিলিত যে একটা যোগফল হবে, সেই যোগফলে যারা এগিয়ে যাবে তারাই নির্বাচিত হবে। তবে এবারের নির্বাচনে আমরা যা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে বা সংবাদ মাধ্যমে যে একটা জমবে এবং প্রতিদ্বন্দ্বিতা হবে, এটা কেউ এইবার নিশ্চয়ই এমন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে আমরা চেয়েছি। ধন্যবাদ ডক্টর ওয়াজেদ খান, সৈয়দ নাসিরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে জনগণের কাছে সবাই ভোট চাইতে আসবে এবং জনগণ পছন্দ করলে ভোট দেবে, না পছন্দ করলে দেবে না, এটি তো একটি যুক্তি। তবে এর বাইরেও আসলে দেশেরও আইন বা বিচার প্রক্রিয়া আছে, সেখানে একটি ছাচন ব্যবস্থা আসলে থাকা উচিত, যে কারা নমিনেশন পাবে, বা যে কথাটি আমরা বলছিলাম যে ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিকত্ব, যেগুলো নিয়ে অনেক বিতর্ক হচ্ছিল বা এখনো আসলে জামায়াতের বক্তব্য নিয়ে নারীদের মধ্যে যে বিতর্কের সৃষ্টি হয়েছে। দুটি বড় দল, একটি জোট এবং একটি বিএনপি, যার কথাই বলি না কেন, আসলে প্রতিদ্বন্দ্বিতা চলছে তুমুল আকারে। এখন দেখার বিষয় নির্বাচনে কে জেতে। আর 24কে যেমন আমরা ভুলে যাব না আমাদের খুব কাছের ইমোশন বলে, তেমনি 71কেও দূরের ইমোশন বলার কোনো এখানে উপায় নেই। আমরা 71 এবং 24 দুটিকে হৃদয়ে ধারণ করে সুন্দর বাংলাদেশ গড়তে চাই, সেটি আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। 71 এবং